পা দেখা যায় এত নড়লে কি আপনার কাছে আমাদের যে করা কি ভিতরে গেলেন কেন না ভাই একটু একটু আপনার গামছা রাখি ওইটা দিয়ে বাঁচতে রাখি দেখছি আমি চাইছি দেখলাম আগে স্কুলের সবের স্কুলে সব আমিও দেখি নাই পান্ডাতে এত ছবি লাগে নাকি চলো আরে নিয়ে আসেন তখন কি দাঁড়ান এবার হোল্ড কর দাঁড়ান ঘুরবেন পরে ওই সরব না ওখান থেকে ভাই মোবাইল পিছনে আসেন নিয়ে যাবে আর সমস্যা নেই ভাই লাগে মোবাইল সব আমরা সেই পাপি বান্ধা আরে রাজুর তো দোস্ত ঘাড়া তারা তো থাকেন না থাকেন ভাই ঠিক থাকেন আইসেন না ভাই ঠিক থাকেন সোনা ধরে খাইতে ছেড়ে দাও হইতে আমার দিলা হ্যাঁ আপনারা সকলে অবগত আছেন গত 7 তারিখে ডেমরা থানায় দুপুর থেকে দুটো ছোট বাচ্চাকে পাওয়া যাচ্ছিল না, মেয়ে বাচ্চা দুটোর নাম হচ্ছে নুরসাদ জাহান, আরেকজন ফারিয়া আক্তার দোলা। দুপুর 2টো থেকে তাদের বাবা মা বাচ্চা দুটোকে খুঁজতেছিলেন। তারা এলাকাতে মাইকিংও করেছেন বাচ্চাদের সন্ধানে। পরবর্তীতে রাতের প্রায় 8টার দিকে তাদের পার্শ্ববর্তী একটা বিল্ডিং এর
নিচতলার একটা বাসার খাটের নিচ থেকে বাচ্চা দুটাকে এলাকাবাসী সহায়তায় পুলিশ উদ্ধার করে। ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে আমরা ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছাই এবং ঘটনাটি অনুসন্ধান করতে থাকি। ঘটনা অনুসন্ধানে আমরা 2 জন অপরাধীর সংশ্লিষ্টতা পাই। মোস্তফা নামে একজন সিরামিকের মিস্ত্রি, তার ওয়াইফ গার্মেন্টস কর্মী, তার অনুপস্থিতিতে বাসায় সেদিন তারই মামাতো ভাই আজিজুল, এই 2 জনে মিলে এই 2টা বাচ্চা বাইরে খেলাধুলা করতেছিল। ওই সময় বাচ্চাদেরকে লিপস্টিকের প্রলোভন দেখানো হয় যে তোমাদেরকে সাজিয়ে দিব। সেই লিপস্টিকের প্রলোভন দেখিয়ে মোস্তফা তার নিজের ঘরে নিয়ে আসে, বাচ্চা দুটোকে নিয়ে আসে। যখন রুমের দরজা বন্ধ করে দেয় তখনই বাচ্চারা চিৎকার করতে থাকে। মূলত আমরা তদন্তে যেটা পেয়েছি, তারা দর্শনের উদ্দেশ্যেই বাচ্চা দুটাকে সেই ঘরের মধ্যে নিয়ে যায়। ঘরের মধ্যে তারা পরিবেশ তৈরি করে। প্রথমে আজিজুল এবং মুস্তফা দুজনেই বাচ্চাদেরকে আগে লিপস্টিক দিয়ে সাজাতে চায়। তারা সেখানে ইয়াবা সেবন করে এবং লাউড স্পিকারে ক্যাসেট প্লেয়ার ছাড়িয়ে দেয় যেন বাচ্চাদের সাউন্ড বাইরে না যায়। তারা দর্শনের পরিবেশ সৃষ্টি করে। পরে যখন দর্শন করতে উদ্যত হয় তখন ছোট বাচ্চা তারা চিৎকার চেঁচামেচি করে, তাদেরকে কন্ট্রোল করা যায়নি। তাদের 2 জনকে প্রথমে ফারিয়া আক্তার দোলাকে আসামি আজিজুল সে গলা টিপে হত্যা করে। এর পরক্ষণেই নুসরাত জাহানকে মুস্তফা সে গামছা দিয়ে পেঁচিয়ে হত্যা করে খাটের নিচে রেখে যায় এবং আসামি আজিজুল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কিন্তু মুস্তফা প্রায় সন্ধ্যা অবধি বাচ্চা দুটাকে নিয়ে মৃত অবস্থায় সেখানে ঘরে অবস্থান করে। পরবর্তীতে সন্ধ্যার সময় তার স্ত্রী, মুস্তফার স্ত্রী যখন কর্মস্থল থেকে বাসায় ফিরে আসে তখন সে তার স্বামীকে অস্বাভাবিক আচরণ করতে দেখে এবং বাসায় ছোট বাচ্চাদের স্যান্ডেল দেখতে পায়। তখন তার সন্দেহ হয়। মূলত তখনই সে প্রতিবেশীর সাথে আলাপ করে ঘটনাটা তখনই লোকজন প্রতিবেশীরা জানতে পারে এবং পরবর্তীতে বাচ্চাদেরকে খাটের নিচ থেকে উদ্ধার করা হয়। আমরা ঘটনার পর থেকেই এই হৃদয় বিদারক দৃশ্যের এবং এই ঘটনার তথ্য অনুসন্ধানের জন্য এবং মামলার আসামিদেরকে ধরার জন্য ব্যাপক অভিযান চালাই। আমাদের সাথে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ জয়েন করে। পরবর্তীতে আমাদের অভিযানে গতকালকে আমরা 2 জন আসামিকে অ্যারেস্ট করি এবং গত রাতেই আমরা তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। আসামিরা আমাদের কাছে এই পুরো ঘটনাটার তাদের যে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিটা আমাদের কাছে প্রদান করেছে গতকালকে। আমরা এই আসামিদের প্রাপ্ত তথ্য অনুযায়ী ওই বাসা থেকে ইয়াবা সেবনের আলামত, বাচ্চাদের পরিধেয় স্যান্ডেল এবং যে গামছা দিয়ে বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে সেই গামছা এবং যে ক্যাসেট প্লেয়ার বাজিয়ে পরিবেশ সৃষ্টি করা হয়েছে সেই ক্যাসেট প্লেয়ারও জব্দ করেছি। আমরা আশা করছি আজকে আমরা আসামিদেরকে কোর্টে পাঠাচ্ছি। বিজ্ঞ আদালতে আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করবে। পাশাপাশি আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির যেন হয়, মামলা তদন্তে যেন ত্রুটি বিচ্ছুতি না থাকে, আমরা সিনিয়র অফিসার এটা প্রত্যক্ষ মনিটরিং করছি এবং এখানে যে ফিজিক্যাল এভিডেন্স, বস্তুগত সাক্ষ্য আলামত, এটার উপর আমরা অত্যন্ত জোর দিচ্ছি। কারণ আসামিদের এই যে একটা পরিবেশ তৈরি করা বা আসামিরা যে দর্শনের উদ্দেশ্যে বাচ্চাদেরকে সেই রুমে আটক করে রেখেছিল সেটার পরিবেশ সৃষ্টি করতে যে সমস্ত আলামত তারা ব্যবহার করেছে সেগুলো বস্তুগত সাক্ষ্যকে যথাযথভাবে যেন বিজ্ঞ আদালতে উপস্থাপন করা যায় এবং বিজ্ঞ আদালত যখন এই বিচার কার্য সম্পাদন করবেন তখন এই সাক্ষ্য প্রমাণগুলো যেন যথাযথভাবে আসামিদের বিরুদ্ধে দোষ প্রমাণের জন্য ব্যবহার করা যায় সেই বিষয়টার উপর আমরা জোর দিচ্ছি। বাচ্চা দুটোর বাবা মা এলাকাতেই ছিল, কিন্তু বাচ্চারা দুপুর বেলায় যখন বেরিয়ে যায়, তারা নার্সারিতে পড়াশোনা করত, তখন আসলে এলাকার মধ্যে ঘুরেফেরা করতেছিল। ওই সময় বাচ্চা দুটাকে নিয়ে আসা আসলে মা বাবার অগোচরে নিয়ে আসছিল। মা বাবারা এলাকাতেই ছিল। বাবা মারা একজন ফ্যাশন হাউজে কাজ করে, আরেকজন এটা তো আসামি স্যানিটারি মিস্ত্রি, একজন বেকারি, মানে সবাই কাজ করেন।
না, আমরা প্রথমে আমি দুইটা বিষয় বলেছিলাম। প্রথমে আমি মুক্তিপণের বিষয়টা বলেছিলাম। আমরা আশা করি না এবং আমরা বিশ্বাসও করতে চাই না এই ছোট ছোট 4 বছরের বা 5 বছরের বাচ্চাদেরকে কেউ আসলে দর্শনের উদ্দেশ্যে নিয়ে যাবে। আমরা ভেবেছিলাম যেহেতু এই আসামিদের পিসিপিআর খারাপ, এদের ইতিপূর্বে এই আসামিরা মাদকাসক্ত বলে আমরা জেনেছিলাম, এবং আসামি গোলাম মোস্তফা আমাদের যাত্রাবাড়ি থানায় 399-402 মানে ডাকাতি প্রস্তুতির একটা মামলার আসামি ছিল। যেহেতু তার পূর্ব থেকে সে অপরাধ জগতের সাথে জড়িত ছিল, আমরা একটা ধারণা করেছিলাম যে মুক্তিপণের উদ্দেশ্যে হয়তো সেখানে বাসায় নিয়ে আটক করে রাখতে পারে। কিন্তু পরবর্তীতে আসামিরা যখন ধরা পড়ে, আসামিদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে আমরা এটুকু নিশ্চিত হয়েছি তারা দর্শনের উদ্দেশ্যে বাচ্চা দুটাকে সেই রুমে নিয়ে আটক করে রেখেছিল। জি না, তারা সেপারেট বাসা থাকে। মোস্তফা ফোন করে ডেকেছিল। এটা আসলে যেটুকু মনে হচ্ছে ওই সময় তাৎক্ষণিকভাবে তাদের সেটা পরিকল্পিত। মুস্তফা ফোন করে তার ওই যে মামাতো ভাই যে আজিজুল, তাকে সেখানে আসার জন্য আমন্ত্রণ করে, এবং মুস্তফা তার ঘর থেকে লিপস্টিক, তার ওয়াইফের যে ব্যবহৃত লিপস্টিক, সেটা নিয়ে বাচ্চাদেরকে প্রলুব্ধ করে বাচ্চাদেরকে ঘরে নিয়ে আসে। এটা আমি বলবো আসলে মানসিক বিকৃতি ছাড়া অন্য কিছু না। এটা মানসিক বিকৃতি। মানুষের মধ্যে যখন পশুত্ব ভর করে তখন একমাত্র মানুষ এই ধরনের কাজগুলো করতে পারে। না, তাদের এরকম ইতিপূর্বে রেপের কোনো হিস্ট্রি নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। কোনো সাপ্লিমেন্টারি কোশ্চেন থাকলে দিতে পারি। আমাদের গ্যান্ডারিয়াতে আরেকটা সেন্সিটিভ ঘটনা আছে। আমি সময় টিভি কেউ আছেন? জি, আপনাদের হয়তো প্রশ্ন থাকতে পারে, আমি উত্তর দিতে পারি। আমি সেটার জন্য মানসিকভাবে প্রস্তুত। জি 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 সেটা বিষয়ে বলি, তাহলে অনেক ক্লিয়ার হয়ে যাবে। গত 5 তারিখের ঘটনা, সেটা ডেমরা থানায়। আমরা প্রথম খবর পাই যে একটা বাচ্চা মারা গেছে, একটা বিল্ডিং এর নিচে পড়ে আছে বাচ্চাটা। আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে পারিপার্শ্বিকতায় তাৎক্ষণিকভাবে আমাদেরকে মনে হয়েছিল যে বাচ্চাটাকে অন্য কোথায় থেকে মেরে এনে এই জায়গায় ফেলে রাখা হয়েছে। আমরা সেই তথ্য অনুসন্ধানের জন্য আমরা যখন তদন্তে নামি, তখন এক পর্যায়ে পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এই বাসার 3 তলা থেকে তাকে ফেলে দেওয়া হয়েছে বাচ্চাটাকে। আমরা পরবর্তীতে আসামি নাহিদকে অ্যারেস্ট করার জন্য সেখানে যাই, এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে সে নিজেকে প্রথম এটা পুরো অস্বীকার, এই ঘটনার সাথে তার কোনো ইনভলভমেন্ট নাই। আসলে তাৎক্ষণিকভাবে প্রত্যক্ষদর্শী কোনো সাক্ষী পাওয়া যায় না যে বাচ্চাটাকে ওই বিল্ডিং এর উপর থেকে ফেলে মারা হয়েছে। তো তদন্ত করতে গিয়ে আমরা যখন আস্তে আস্তে জানলাম, আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হলো, তখন এক পর্যায়ে আমরা যখন তাকে অ্যারেস্ট করতে উদ্যত হলাম, তখন সে ওই বাসা থেকে জানলা দিয়ে বের হয়ে গ্রিল দিয়া একটা বিল্ডিং, পরবর্তী একটা বিল্ডিং, পরবর্তীতে আরেকটা বিল্ডিং এ গিয়ে ওই বিল্ডিং এর থেকে ঝাঁপ দিয়ে পড়ে এই আসামি পড়ে গিয়ে তার 2টা পায়েতে ফ্র্যাকচার হয়ে যায়। আমাদের জিজ্ঞাসাবাদে একটু অসুবিধা হয় তার থেকে তথ্য অনুসন্ধান করতে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থলের যে আলামত, সে আলামতে আমার কাছে মনে হয়েছে সে এই বাচ্চাটাকেও রেপ করার জন্য তার বাসায় নিয়ে গেছিল। আমরা গতকালকে ওই বাসা থেকে বাচ্চার যে পরিধেয় যে প্যান্টটা ছিল, সেই প্যান্টটা সিজ করেছি, এবং বাচ্চাটার একটা হাতে একটা পুতুল ছিল, সেই পুতুলটা আসামির বাসা থেকে আমরা উদ্ধার করেছি, আসামির বাসা থেকে। আর এই আসামি নাহিদ, সে আসলে তার ওয়াইফ মারা গেছে গত 5 বছর আগে। সে একটা মেয়ে আছে, মেয়েটার 12 বছর বয়স, 7ম শ্রেণীতে পড়ে। সেই মেয়েটাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি। মূলত এই ঘটনার একটা প্রত্যক্ষদর্শী আসামির আপন মেয়ে, এই মেয়েটার নাম হলো ফাতেমা জাহান বুশরা। আমরা গতকালকে এই মেয়েটাকে বিজ্ঞ আদালতে সাক্ষীর 164 এর জন্য প্লেস করি। বিজ্ঞ আদালতে
সে যেটা বলেছে, স্টেটমেন্ট দিয়েছে, সন্ধ্যার সময় সে বারান্দায় বসেছিল। এই সময়ে তার বাবার রুম থেকে, ওই বিল্ডিং ওই রুমটাতে ওই ফ্ল্যাটটাতে শুধুমাত্র মেয়ে এবং তার বাবাই থাকতো। তার বাবার রুম থেকে একটা ছোট বাচ্চার কান্না আসতেছে। সে তখন তার বাবার কাছে, বাবার রুমে গেল। রুমে যাওয়ার পরে এই ছোট বাচ্চাটাকে তার বাবার কোলে দেখতে পেল। বাবা তখন খাটে ছিল। তখন সে ওই মেয়েটাকে, আপন মেয়েকে ধমক দিছে, তুই এখানে কি জন্য আসছিস, ধমক দিয়ে মেয়েটাকে বের করে দেয়। এর কিছুক্ষণ পরে তার বাবা এই বাচ্চাটাকে কোলে করে নিয়ে এসে এই 3 তলা থেকে ফেলে দেয়। তো আমাদের কাছে এখনো পর্যন্ত যেটুকু তদন্তের সাক্ষ্য প্রমাণ, এই যে আসামি নাহিদ এই বাচ্চাটাকেও দর্শনের উদ্দেশ্যে বাসায় তুলে নেয় এবং পরবর্তীতে তার মেয়ে যেহেতু এই ঘটনাটা দেখে ফেলে বা বুঝে ফেলে, তখন এই বাচ্চাটাকে মেরে ফেলার উদ্দেশ্যে এই 3 তলা থেকে নিচে ছুঁড়ে ফেলে। আমরা এই ঘটনার সাথেও, আমি যেটা একটু আগের যে মামলার ঘটনার সাথে বললাম, এখানেও আসামি অত্যন্ত চতুর। সে এই ঘটনার তার কোনো সংশ্লিষ্টতা আছে সে এটা স্বীকার করতেই চাচ্ছে না। আসামি যেহেতু আহত অবস্থায় আছে, আমরা অলরেডি তাকে হাসপাতালে ভর্তি করেছি, সেখানে কাস্টডি ওয়ারেন্টে তাকে রেখেছি। আরো ভবিষ্যতে তাকে অনেক জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে মনে হচ্ছে এই ফিজিক্যাল এভিডেন্সের এখানেও আমাদেরকে গুরুত্ব দিতে হবে। সেজন্য বাচ্চার যে পরিধেয়, যে প্যান্ট এবং বাচ্চার হাতে যে পুতুলটা ছিল, সেই পুতুলটা আমরা আসামির বাসা থেকে উদ্ধার করেছি এবং বাচ্চাটা যেখান থেকে পড়ে একটা ময়লা ট্রলির উপর পড়েছিল, সেই ময়লাটাও আমরা আলামতের মধ্যে নিয়ে এসেছি। আমরা এখানেও এটা প্রমাণ করতে চাচ্ছি, বস্তুগত সাক্ষ্য, পারিপার্শ্বিক অবস্থা যেন আসামির বিরুদ্ধে এই যে অভিযোগগুলো আসছে, সেই অভিযোগগুলো প্রমাণের জন্য বিজ্ঞ আদালতে উপস্থাপন করা যায়, সেটার উপর আমরা জোর দিচ্ছি। তো জি, প্রতিবেশীদের দ্বারা আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবেশী যারা পাশে আশেপাশের বাসা জি। তারাই আসলে পাশের বাসার বাচ্চাদেরকে টার্গেট করছে। সেক্ষেত্রে অভিভাবকরা কি অসচেতন বা তারা বাচ্চাদেরকে কিছু কম খেয়াল করে, এই ধরনের কোনো সমস্যা দেখতে পাচ্ছেন আপনারা ওই অঞ্চলগুলোতে? এই দুটা জায়গায় যেখানে যে সমস্ত এলাকায় ঘটেছে, আসলে সেই সমস্ত জায়গায় ন্যাচারালি আপনার বাচ্চাদের প্রতি টেক কেয়ার একটু কম হয়। একটা এস্টাবলিশড সচ্ছল ফ্যামিলিতে বাচ্চাদেরকে যেভাবে টেক কেয়ার করা হয়, নিম্ন আয়ের গ্রুপের কাছে, লোকজনের কাছে বাচ্চাগুলোকে সেক্ষেত্রে টেক কেয়ার করা অতটুকু সম্ভব হয় না, তাদের আর্থসামাজিক পরিস্থিতি চিন্তা করেই। কিন্তু এটা তো মা বাবার দোষ না, দোষ হচ্ছে আসামির। একটা ছোট বাচ্চার প্রতি কেন এরকম একটা কুনজর পড়বে, কেন একটা পশুবৃত্তি তার মধ্যে ভর করবে, সেটা আমাদের দেখার বিষয়। আমরা আসামিগুলা দুইটা ক্ষেত্রে বলছি, এখানেও যে একটা প্রাপ্তবয়স্ক লোক সে একটা ছোট বাচ্চাকে রেপের উদ্দেশ্যে তার বাসায় নিয়ে যাবে, এটা কখনো মানুষ চিন্তা করতে পারে? এটা মানুষ হয়তো চিন্তা করতে পারে এটা জিম্মি করবে বা অন্য কোনো কারণে, কিন্তু এমন কুপ্রবৃত্তি তাদের মধ্যে ভর করেছে, ছোট বাচ্চাগুলা তাদের কাছে নিরাপদ না। তা আমার কাছে মনে হচ্ছে সামাজিক যে অসচেতনতা, অবক্ষয় এবং মাদকাসক্তির যে একটা বিষয়, এটা কিন্তু এই ঘটনাগুলাকে পরিবেশ তৈরি করছে, এরকম খারাপ কাজের দিকে ধাবিত করছে। না, আমরা দ্বিতীয় ঘটনায় মাদকাসক্তির কোনো আলামত পাই নাই, তবে আমাদের কাছে আসামিকে সুস্থ মনে হয়নি এখনো পর্যন্ত।